হাতের কাছে যদি থাকে আকাশ সমান বৃত্ত, বৃত্ত তো নয় বই ভরাবে সবার হৃদয়ে চিত্ত। দর্শক, বই আমাদের বন্ধু, বই আমাদের সর্বক্ষণের সঙ্গী। বই নিয়েই মেলা অমর 21 বইমেলা প্রাঙ্গণ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আশা করছি আগামী কিছুটা সময় আমাদের সঙ্গে থাকবেন। আপনারা জানেন, এই অনুষ্ঠানে আমরা লেখকদের সঙ্গে কথা বলি, প্রকাশকদের সঙ্গে কথা বলি, পাঠকদের সঙ্গে কথা বলি, আর দিয়ে থাকি নতুন বইয়ের খোঁজ খবর। আজ এর ব্যতিক্রম হবে না। চলুন তাহলে মূল আয়োজনে প্রবেশ করি। আলোঘর প্রকাশনা দিশা পরিচালিত একটি সামাজিক উদ্যোগ। দর্শক, আপনারা দেখছেন আলোঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন। অনুষ্ঠানের এই পর্যায়ে থাকছে আমাদের প্রতিদিনকার সেগমেন্ট আজকের আলোঘর প্রকাশনা। আপনারা জানেন, এই সেগমেন্টে আমরা আলোঘরের নির্বাচিত বইয়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজও পরিচয় করিয়ে দেব 5টি বিশেষ বইয়ের সঙ্গে। প্রথমে হাতে নিলাম যে বইটি, এই বইটির নাম সন্তান লালন পালনে মা বাবার আদর ও সহনশীলতা। যারা তাদের সন্তানকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চান, তাদের জন্য এই বইটি। মা বাবার আদর সহনশীলতা, সন্তান লালন পালনে। আর বইটি একটি সম্পাদিত বই, সম্পাদনা করেছে আলোঘর প্রকাশনা সম্পাদনা পরিষদ। এবার হাতে নিলাম যে বইটি, এই বইটির বিষয়বস্তু মোটামুটি কাছাকাছি। এসো বড় হতে শিখি, এসো বড় হতে শিখি। এই বইটির রচয়িতার নাম মোহাম্মদ আব্দুল মজিদ। যারা বড় হতে চান বা বড় হতে চাও তোমরা, তাদের জন্য এই বইটি আশা করছি উপকার আসবে নিজেকে গড়তে। এবার হাতে নিলাম যে বইটি, এই বইটির নাম A to Z অ্যানিম্যালস ফ্যাক্টস, প্রথম খণ্ড, আশরাফুল ময়েজ। বইটির রচয়িতার নাম আশরাফুল ময়েজের। এই বইটি আপনারা সংগ্রহ করতে পারেন। এবার হাতে নিলাম যে বইটি, এই বইটির নাম গ্রীষ্কা ও মহাকাশচারী। বইটি একটি অনুবাদ বই, অনুবাদকের নাম অরুণ সোম। আর বইটি সম্পাদনা করেছেন মোহাম্মদ ফখরুল ইসলাম। মহাকাশচারী নামটি দেখে আপনারা বুঝতে পারছেন যে আকাশ বিষয়ক বই, অর্থাৎ আমাদের বিজ্ঞানের বই। যারা এই ধরনের বই পছন্দ করেন তাদের জন্য এই বইটি। এবার যে বইটি হাতে নিলাম, বা সবশেষে যে বইটি হাতে নিলাম, এই বইটির নাম হাতির ভিতরে শিয়াল ও মজনতালি সরকার। হাতির ভিতরে শিয়াল ও মজনতালি সরকার। আপনাদের বইটি দেখাই, কি চমৎকার প্রচ্ছদ। তবে উপরে একটা কথা লেখা আছে, উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর হাসির গল্প। উপেন্দ্র কিশোর রায়, এই নামটির সঙ্গে আমাদের শৈশব কৈশোর জড়িয়ে আছে। তার লেখা হাসির গল্প আছে এখানে, আপনারা সংগ্রহ করতে পারেন। দর্শক, 5টি বিশেষ বইয়ের সঙ্গে আপনাদের পরিচয় করে দিলাম। এই 5টি বই ছাড়াও নানা রকম বই আছে আলোঘর প্রকাশনীর 508, 509, 510 নাম্বার স্টলে আপনারা সংগ্রহ করতে পারেন। আর পুরো বইমেলা জুড়ে নানা রকম বই আছে, সেগুলো সংগ্রহ করতে পারেন। চলুন তাহলে অন্যান্য আয়োজনে যাওয়া যায়। দর্শক, বইমেলায় পাঠক আসেন, নানা শ্রেণীর পাঠক, নানা পেশার পাঠক। একজন পাঠকের সঙ্গে কথা বলবো। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মনির হোসেন। বইমেলায় এসেছেন বইয়ের জন্য অবশ্যই। আপনার কি ধরনের বই পছন্দ? আমার এমনি মোটিভেশনাল বই আমি পছন্দ করি আর কি পড়তে। মোটিভেশনাল বই কিংবা কমার্সের যে বই, এই বইগুলো প্রচুর চলে বইমেলায়। কিন্তু বইমেলাটা কিন্তু মূলত গল্প, উপন্যাস বা সৃজনশীল যে বইগুলো, সেগুলোর একটা মেলা বলে আমরা জানি। এই যে এই বইগুলোর প্রতি পাঠকের আগ্রহ বাড়ছে দিন দিন, এটা কেন বাড়ছে বলে আপনি মনে করেন? আসলে এখন বর্তমান যে যুগ, বর্তমান যুগে মানুষ তো নানা ডিভাইসে আসলে আসক্ত হয়ে গেছে। তো আমার মনে হয় যে মানুষকে বিভিন্ন ডিভাইস থেকে আসক্ত ফেরানোর জন্য বইমেলা একটা গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম। এবং এখানে আমার মনে হয় যে সকল পেশার, সকল শ্রেণীর মানুষের আসা উচিত। আমি বলছিলাম যে এই যে বিষয়বস্তুটাতে অন্যদিকে সরে গেছে, অর্থাৎ সৃজনশীল বইয়ের পরিবর্তে আপনি যে ধরনের বইয়ের কথা বললেন, সেই ধরনের বই পড়ছে, এটা কেন? এটা আসলে আমি যেহেতু HR অ্যাডমিনে একটা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করি, আমার এগুলো পড়তে ভালো লাগে আর কি। যে মানুষ কীভাবে সফল হয়েছে, তার সফলতার গাথার বিষয়গুলো বুঝতে, এবং আমি এগুলো আমার যারা এখানে কাজ করে তাদেরকে আমি মোটিভেট করি এগুলোর উপরে আর কি। দর্শক, বইমেলায় পাঠক আসেন, বই দেখেন, বই কেনেন। একজন পাঠকের সঙ্গে কথা বলবো। কি নাম আপনার? আমার নাম আলেকজান্ডার কোস্তা। বইমেলায় এসেছেন বইয়ের জন্যই আসা। প্রত্যেকের আলাদা আলাদা পছন্দ আছে। আপনার কি ধরনের বই পছন্দ? আমি মূলত গল্পের বই বেশি পছন্দ করি, যেমন হুমায়ুন আহমেদ স্যার,
তারপরে ইমনাতুল হক মিলন, ওই ধরনের বইগুলোকে আমাকে আকর্ষণ করে। এই মানুষগুলো আমাদের জন্য অনেক লিখেছেন, তারা পরিচিত, কিন্তু অপরিচিত একেবারে নতুন আসা লেখকরা কিন্তু ভালো লিখছেন। মানে তারা কতটা ভালো লিখছেন খোঁজখবর নেওয়া হয়? হ্যাঁ, আর আসলে বছরে তো একবার এখানে মেলা হয়, আর বই কেনার বিষয়টা তো আমরা সবসময় হাতের কাছে যখন সহজলভ্য হয় তখন কিনে থাকি। তো এখানে বই এসে একটা ইন্সপায়ার হয় আমাদের, বিভিন্ন লেখকের বই দিকে পরিচিত হওয়া বা বই সম্পর্কে একটা ভালো আইডিয়া নেওয়া। অনেক ধন্যবাদ আপনাকে, বইমেলায় এসেছেন। আপনার সন্তানদের নিয়ে আসবেন, স্ত্রীকে নিয়ে আসবেন, পরিবার পরিজন আরও যারা আছে সদস্য, বন্ধুদের নিয়ে আসবেন। ভালো থাকবেন আপনি। অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ, জিটিভিকেও ধন্যবাদ। দর্শক, আমরা পাঠকের কথা শুনছিলাম, তারা বইমেলা নিয়ে বলছিলেন, বই নিয়ে বলছিলেন। আপনিও বইমেলায় আসবেন, বই নিয়ে বলবেন, বই পড়বেন। দর্শক, আমার হাতে যে বইটি আছে, বইটির নাম বিষণ্ণ সন্ধ্যা কিংবা বিভ্রম। বইটির রচয়িতার নাম সালাহুদ্দিন মাহমুদ। তার সঙ্গে কথা বলবো। কি ধরনের বই এটি? এটি একটি ছোট গল্পের বই। এই বইতে 13টি গল্প স্থান পেয়েছে। এবার কি ধরনের গল্প আছে, মানে বিষয়বস্তুর কথা বলছি? গল্পের বিষয়বস্তু বলতে গেলে অনেক বিষয় নিয়েই আর কি। প্রত্যেকটি গল্পের আলাদা আলাদা বিষয়, যেমন তরুণ সমাজের হতাশা, বেকারত্ব, তারপরে আছে নিম্ন শ্রেণীর মানুষের জীবনযাত্রা, এরপরে বাস্তব দু একটি ঘটনার প্রতিফলন গল্পাকারে এসেছে। যেমন অভিযান নামে একটি লঞ্চে যে অগ্নিকাণ্ড ঘটেছিল, ওই ঘটনাকে কেন্দ্র করে একটি গল্প লেখা হয়েছিল যেটার নাম জলের ভেতর অনল। আরও কিছু বিষয় এবং কিছু গল্প আছে একেবারে গ্রামের আমার শৈশবের স্মৃতি থেকে তাড়িত হয়ে লেখা। আমাদের শৈশবের ঈদ কেমন ছিল, এরপরে করোনাকাল আমরা পেরিয়েছি, তার আগে আমাদের সময় যে কলেরার একটা প্রবণতা ছিল বা মহামারী আকারে ছিল, ওই সময়ে সামাজিক প্রেক্ষাপট কেমন ছিল এবং সচেতনতা পরিবারের মধ্যে কেমন ছিল, এইসব বিষয়কে কেন্দ্র করেই 13টি গল্প আর কি রচনা করা হয়েছে। বেশ কদিন হয়ে গেল বইমেলার, এর মধ্যে একটা সাড়া পাওয়া গেছে বইয়ের। কেমন সাড়া, মানে পাঠক কি বলছে? হ্যাঁ, এই মাঝামাঝিতে এসে যতটুকু সাড়া পেয়েছি তাতে এবং অনেকে রিভিউ করেছে এবং গল্পের ফোন করে বা বিভিন্ন মাধ্যমে মতামত জানিয়েছে, তাতে একজন লেখক হিসেবে কিছুটা সন্তুষ্ট থাকাই যায় এখন পর্যন্ত। বাকিটা হয়তো মেলা পুরোপুরি শেষ হলে ফিডব্যাকটা আরেকটু বেশি হয়তো পাওয়া যাবে। তবে যতটুকুই এসছে তাতে গল্পের বিষয়বস্তু, প্রেক্ষাপট কিংবা কাহিনী বিন্যাস, এসব নিয়ে অনেক লেখকরাও কথা বলেছেন, তাদের কাছে ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, বিষণ্ণ সন্ধ্যা কিংবা বিভ্রম, সালাহুদ্দিন মাহমুদের লেখা এই বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান কিংবদন্তি। আপনারা সংগ্রহ করতে পারেন। দর্শক, আমরা এখন বইমেলার মাঠে আছি, সেটা আপনারা জানেন। আছি কথা প্রকাশের প্যাভিলিয়নের সামনে। কথা বলছি কথা সাহিত্যিক মাহবুব আজিজের সঙ্গে। তিনি কথা সাহিত্যিক এবং সম্পাদক। ভাইয়া একটু কথা বলি, ভাই কেমন আছেন? এই তো আছি। যে মাহবুব আজিজ ভাই, ওনার সঙ্গে কথা বলবো। কথা সাহিত্যিক এবং সম্পাদক, সাহিত্য সম্পাদক। কেমন আছেন আপনি? আমি আছি ভালো। আপনি ভালো? ভালো। এখন অনেকগুলো বই এখানে আছে, আমরা জানি কথা প্রকাশে, অন্যান্য জায়গায়ও আছে। এই বছরের নতুন বইটা দিয়ে যদি আমরা কথা শুরু করি। আমার এইবার বেরিয়েছে একটা প্রবন্ধের বই, গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে লেখা। এটা হচ্ছে ক্ষমতা কাঠামো ও গণ অভ্যুত্থান 2024-এর আগে ও পরে। এটা বেরিয়েছে অনন্যা থেকে। আমরা দেখেছি যে আপনি একটা কলাম লেখেন। আমার ধারণা সেই কলামের একটা ছাপ এটার মধ্যে আছে নাকি? অবশ্যই। এটা হচ্ছে উচ্চারণের বিপরীতে আমি কলামটা লিখি। এইটা 2024-এর নির্বাচনের আগে থেকে শুরু হয়েছিল, প্রায় মাস 6 বা 8 মাস আগের থেকে। তো খুব গুরুত্বপূর্ণ সময় বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে, এবং আমি চাচ্ছি যে এই সময়ের যে তাৎক্ষণিক বিশ্লেষণ এইগুলো থাক,
থেকে যাক, যাতে ভবিষ্যতে যারা কাজ করবে তাদের এই তাৎক্ষণিক বিশ্লেষণগুলো এবং ভেতরকার যেই খবরের ভেতরকার যেই বিশ্লেষণ নির্যাস এগুলো কাজে লাগবে ভবিষ্যতের গবেষক, লেখক, রাজনীতি সচেতন লেখকদের জন্য কাজে লাগবে। আপনার বইগুলোর দিকে যদি আমরা তাকাই, কবিতা আছে, ছোট গল্প আছে, উপন্যাস আছে, সর্বশেষ কলামও আছে। এই যে বিষয় বৈচিত্র্য, এটা খুব সচেতনভাবেই করার কথা, তবু কোন চিন্তা থেকে করা, কোন পাঠকদের লক্ষ্য করে করা, একটু আপনার মুখ থেকে শুনব। আসলে আমি মনে করি যে কোনো লেখকের বলবার কিছু কথা থাকে। সে যখন বলতে চায় তখন সে একটা আঙ্গিক বাছাই করে নেয়, যে ছোট গল্প না উপন্যাস না কবিতা নাকি প্রবন্ধ, কোন আঙ্গিকে সে যাবে, কিন্তু বলে কিন্তু সে তার নিজের কথাটাই, এবং সেই নিজের কথাটা ওই লেখকের কথা, তারই আত্মস্বাক্ষর, আত্মচরিতের কথা। আমি আসলে বলতে চাই একটি শ্রেণী বৈষম্যহীন সমাজের কথা। সেটা আমার সমস্ত লেখারই মূল ভাবনার মধ্যে আছে। এক ধরনের বৈষম্যহীন সমাজের লক্ষ্যে কোথায় কোথায় যেন এই ভাবনাগুলো পরিচালিত হয়। আমি মনে করি যে একজন লেখক পরিবর্তনের এজেন্ট, এবং সেই এজেন্ট হিসেবেই আমি আমার লেখার কাজটি করছি। অনেক ধন্যবাদ ভাই আপনাকে। আশা করছি যে আগামী বইমেলায় এর বাইরেও কিছু বিষয় নিয়ে বই চলে আসবে, সেই প্রত্যাশা এবং শুভকামনা আপনার জন্য। অনেক ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম মাহবুব আজিজের সঙ্গে। তিনি কথা বলছিলেন তার লেখালেখি সম্পর্কে, বই সম্পর্কে। আশা করছি তার বইগুলো আপনারা সংগ্রহ করবেন। আপনারা দেখছেন আলুঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন। আমরা বইমেলার মাঠে আছি, বইয়ের মানুষদের সঙ্গে আছি। আরও কিছু আয়োজন আছে, চলুন সেগুলো দেখি। দর্শক, আমরা পাঠকের সঙ্গে কথা বলবো। জানতে পেরেছি আমাদের পাঠকের নাম আলপনা আক্তার, তিনি ব্যাংকার। কেমন আছেন আপনি? জি ভালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আপনি বই দেখছিলেন, আমরা দেখছিলাম যে খুব মনোযোগ দিয়ে। আর এর মধ্যেই জানতে পেরেছি যে আপনি ব্যাংকে কাজ করেন। তার মানে হচ্ছে প্রচুর ব্যস্ত থাকতে হয়, আর বইয়ের একটা বিপরীত জায়গা হচ্ছে ব্যাংক। আমরা মনে করি যে এই ব্যস্ততা ইত্যাদি দিক মিলিয়ে নাকি বইয়ের সময় বের করা যায়? এটা আসলে পড়তে হয়, তো বইটা পড়তে হয়, এবং ব্যাংকার হই বা শিক্ষক হই, বইটা পড়তে হয়। আর বই না পড়লে তো আসলে আপডেট থাকা যায় না, তাই না? এই এখন যে অবস্থা, বই কেউ পড়তে চায় না, বাট আমার অভ্যাস একটু বই পড়া। প্রতিদিন অন্তত 2 পৃষ্ঠা হলেও আমি বই পড়ি। সেই জন্যই বইমেলায় আমি আসার চেষ্টা করি এবং এসে এই যে বইগুলো দেখছি। এটা গেল কর্মজীবনের কথা। ছাত্র জীবনটা কেমন কেটেছে আপনার? ছাত্র জীবন, আমি আসলে বিশ্ব সাহিত্য কেন্দ্রের স্টুডেন্ট ছিলাম। ক্লাস 7 থেকে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাথে যুক্ত ছিলাম, আর অনেক বই পড়া হয়েছে। ওখানে থাকাকালীন অনেক প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করেছি, আর ওখানেই আসলে বই পড়ার অভ্যাসটা তৈরি হয়ে গেছে। এখন সময় না পেলেও যতটুকু পারি বই পড়ি। যে অভ্যাসে অভ্যস্ত হয়ে গেছেন, সেই অভ্যাস তো কোনো না কোনোভাবে থেকেই যাবে। তারপরের জীবনটা মানে কলেজ বা ইউনিভার্সিটি? আমি জাহাঙ্গীরনগর স্টুডেন্ট, তো ওখানে নাটক নিয়ে পড়েছি। নাটক করতে গিয়েও আমাকে অনেক বই পড়তে হয়েছে, অনেক হিস্ট্রি পড়তে হয়েছে। আসলে বই পড়ার অভ্যাস থেকেই নাটকে আসা, এবং নাটকের বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা, গবেষণা, এই। দর্শক, আমার হাতে যে বইটি আছে, বইটির নাম চিঠির আঁধারে। বইটির রচয়িতার নাম এম মিরাজ হোসেন। তার সঙ্গে কথা বলবো। কি ধরনের বই এটি? এটি একটি সামাজিক উপন্যাস, সামাজিক পারিবারিক টানাপোড়েন, পাশাপাশি বাবার সাথে মেয়েদের যে একটা বিশেষ সম্পর্ক থাকে সেটি তুলে ধরার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি আমাদের আর্থসামাজিক অবস্থায় মেয়েদের যে ভালোবাসা, প্রেমের যে এক ধরনের দ্বন্দ্ব থাকে, চাইলেই অনেক কিছু করতে পারে না, চাইলে প্রিয় মানুষটাকে কাছে নিতে পারে না, পরিবারের দিকে তাকাতে হয়, সেরকম কিছু বিষয়বস্তু নিয়ে এই গল্পটি, উপন্যাসটি লেখা হয়েছে। আপনার কততম বই এই চিঠির আধারে? চিঠির আধারে আমার 14তম বই এটি। আমার ইতিমধ্যে আরও 12-13টি বই বের হয়েছে। এটি 14তম বই এটি।
উপন্যাসটা দীর্ঘ সময় ধরে ধারণ করতে হয় নিজের মধ্যে, একটা চরিত্র কে কাকে কিভাবে সম্বোধন করলো, তুই করে না আপনি করে, সেটাও মনে রাখতে হয় একজন লেখককে। এই সময়টা কিভাবে গেছে, অর্থাৎ যখন এই লেখার মধ্যে ছিলেন কীরকম ছিলেন? আসলে লেখকদের মাথার মধ্যে একটা জিনিস যখন ঢুকে যায় তখন সেটাকে লেখার আকারে প্রকাশ না করা পর্যন্ত একটা অস্থিরতা কাজ করে। তো আমার মধ্যেও তাই ছিল। এটি একটি কাহিনীটা শুরু হয়েছিল একটি মার্কেটের সামনে, একজন বাবা কান্না করছিলেন। তো আমি সামনে গিয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে। তো তখন তিনি বললেন যে তার মেয়ের বিয়ের জন্য সে কিছু কেনাকাটা করেছিল এবং তার অনেক অর্থ ছিল, সেটি ছিনতাইকারীরা নিয়ে গেছে। তো সেখান থেকে আমার এই প্লটটি আমার মাথায় ঘুরছে। তো এই প্লটটি আমার মাথায় প্রায় 2 বছর ধরে ঘুরছে। প্রায় 2 বছর পরে এই বছর আমি বইয়ের মাধ্যমে এটি আমার মাথা থেকে নামাতে পেরেছি। তো আমি মনে করি যে আমার মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করেছে পুরোটা সময় জুড়ে, যেহেতু বইয়ের প্লটটি আমার মাথায় 2 বছর ধরে 3 বছর ধরে ঘুরছিল। তো যখন এটি বই আকারে প্রকাশ করতে পেরেছি স্বাভাবিকভাবে আমি স্বস্তি পেয়েছি। আরেকটা যেটা বললেন, এটা আমাকে লেখকদের এটা ধারণ করতে হয়। প্রত্যেকটা চরিত্রের মধ্যে নিজেকে ডুবিয়ে নিতে হয়, প্রতিটা চরিত্রকে ভাবতে হয় নিজের চরিত্র। যখন এটা করা যায় তখন লেখাটা সহজ হয়। আর তাছাড়া পাঠকদের চিন্তা ভাবনা চাহিদা এগুলো মাথায় রাখতে হয়, যেহেতু বই বের করলেও হবে না, সেই বইটা যাতে পাঠক নন্দিত হয়, পাঠক প্রিয়তা পায়, সেদিকেও মনোযোগ থাকতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, চিঠির আধারে এম মিরাজ হোসেনের লেখা এই বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান নওরুজ কিতাবিস্তান, আপনারা সংগ্রহ করতে পারেন। দর্শক, আমার হাতে 2টি বই আছে। একটি বইয়ের নাম প্রিয়তমেষু, সায়েন্স ফিকশন এটি, আর আরেকটি বইয়ের নাম কোটি কোটি হাসির গল্প। বই দুইটি রচয়িতার নাম বিশ্বজিৎ দাস, তার সঙ্গে কথা বলবো। কেমন আছেন আপনি? জি ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি। একটা সায়েন্স ফিকশন আর একটা হাসির বই, তার মানে একটা খুব গুরুগম্ভীর আর একটা একটু হালকা, কিন্তু লেখক একজনই। এই যে নানা রকম বই লিখতে গিয়ে নিজেকে নানাভাবে ভাঙতে হয়, এই ভাঙাটা আপনার দৃষ্টিতে কেমন? আমার দৃষ্টিতে একজন লেখক তো বিভিন্ন বিষয় লিখবেন, নিজেকে ভাঙবেন, পাঠকদের সামনে তুলে ধরবেন। একই রকম তো পাঠক থাকে না, বিভিন্ন রকমের পাঠক থাকে না। কেউ সায়েন্স ফিকশন পড়তে পছন্দ করেন, কেউ হাসির গল্প পড়তে পছন্দ করেন, কেউ গুরুগম্ভীর উপন্যাস পড়তে পছন্দ করেন, কেউ ইতিহাস আশ্রিত থ্রিলার পড়তে পছন্দ করেন। তা আমার যেটুকু লিমিট যে আমি এটা পারবো লিখতে, সেটাই লিখি আর কি। আমি রম্য গল্প, ছোট গল্প আর সায়েন্স ফিকশন এইটাতেই আমি পদচারণা করছি। আর আমার পাঠকটা মূলত কিশোরী, যেহেতু আমি একজন সরকারি কলেজের শিক্ষক এবং আমার ছাত্রছাত্রী সব ইন্টারমিডিয়েটে পড়ে, কেউ কেউ অনার্সে পড়ে, তাদেরকে টার্গেট করেই আমি লিখি। মূলত ওই পাঠকগুলোকে যদি আমরা পড়াইতে শিখাই, তাহলে পরবর্তী প্রজন্ম যারা থাকবে তারা কিন্তু বলবে নিজের ছেলে মেয়েকে যে বিশ্বজিৎ দাসের বই পড়ো, উনি ভালো লেখেন। আপনি চিন্তা করে দেখেন, সত্যজিৎ রায় কলকাতার লোক, তিনি ওখানে বই লিখেছেন, কিন্তু বাংলাদেশের পাঠক কীভাবে পড়ছে? সত্যজিৎ রায় নিশ্চয়ই বর্ডার পার হয়ে আসে বলেন না যে আমার বই পড়ো। সত্যজিৎ রায় পৌঁছিয়েছেন কিন্তু লেখার মাধ্যমে। তো ওই লেখাটার টার্গেট করতে হবে অডিয়েন্সটা, যে আমি কী ধরনের লিখতে পারি এবং কোন ধরনের পাঠকের কাছে আমি পৌঁছাতে যাই। সে কারণেই আমি কিন্তু সায়েন্স ফিকশন লিখেছি। যে সায়েন্স ফিকশনে আমার গত বছর এই বইটা বেরিয়েছিল, হ্যাঁ, গত বছর এই বইটার নাম হচ্ছে নাবা, এবং এটা প্রচুর বিক্রি হয়েছে এবং প্রকাশক আমার উপর খুব খুশি। তিনি আমাকে বলেছেন যে বেশি করে সায়েন্স ফিকশন লেখেন। আপনার একটা পছন্দ আছে বা থাকতেই পারে, পছন্দের কথা বলছি এই জন্য, লেখক সায়েন্স ফিকশন লেখেন পাঠকদের জন্য, কিন্তু তার নিজের পছন্দটা যে সায়েন্স ফিকশন সেটা কিন্তু নাও হতে পারে, অন্য কোনো বিষয় তার একেবারে পছন্দের হতে পারে। আপনার কি ধরনের বই পছন্দ বা কোন বিষয়বস্তুটা আপনার পছন্দ? আমার তো মন চায় যে আমি যদি শঙ্করের মতো চৌরঙ্গি লিখতে পারতাম বা হুমায়ুন আহমেদের মতো অপেক্ষা লিখতে পারতাম, ভালো হতো। কিন্তু আমি দেখলাম যে এই ক্যাটাগরিতে লেখালেখির জন্য অনেক ভালো ভালো লেখক বাংলাদেশে রয়েছেন। তা আমাকে একটা বিশেষ ক্ষেত্র বেছে নিতে, যে ক্ষেত্রটাতে আমি লিখলে আমার ছাত্রছাত্রী মূলত পাঠকরা মনে করবে যে না, উনি তো এই বিষয়ে লিখতেই পারেন। যেহেতু আমি ফিজিক্সের টিচার, আমি যদি এখন একটা গল্প লিখছি, এমন না যে লিখছি না তা না, কিন্তু আমি দেখেছি যে ওই বইগুলো প্রকাশ করতে প্রকাশকরা আগ্রহী না, অর্থাৎ কিছুটা আমরা বাণিজ্যিকভাবে নিয়ন্ত্রিত হচ্ছি লেখক হিসাবে। যেমন আমি শিক্ষক হিসেবে আমার সীমাবদ্ধতা কথা, আমি চাইলেও আমি এখন একটা প্রাপ্তবয়স্কদের উপন্যাস লিখতে পারি না, কারণ আমাকে হয়তো সমাজে তখন কটাক্ষের শিকার হতে পারে। তবে আমি এবছর একটু ক্যাটাগরিটা চেঞ্জ করেছি, আমি শিশুদের জন্য লিখছি, কারণ আমি দেখছি শিশুরা বই পড়ে। এই জন্য আমি বাবা মার কথা চিন্তা করে অনেক ছাত্রছাত্রী আমাকে বলেছে যে স্যার আমাদের বাচ্চাদের জন্য আপনি কিছু লেখেন না কেন? তখন আমি বাচ্চাদের জন্য বই লেখা শুরু করেছি। মূলত চাহিদার প্রেক্ষিতে আমি বই লিখছি এখন। এক কথায় আমি মানুষকে এখন বিনোদন দেওয়ার জন্য যা চাচ্ছে পাঠক তাই লিখছি। দর্শক, বিশ্বজিৎ দাসের 3টি বই, নাবা, প্রিয়তমেষু আর কোটি কোটি হাসির গল্প, এই 3টি বই আপনারা পাবেন সময় প্রকাশনের প্যাভিলিয়নে, সংগ্রহ করতে পারেন।
দর্শক, পাঠকের পদচারণায় আমাদের বইমেলা মুখরিত হয়, আর সেই পাঠক যদি হয় খুদে পাঠক, আমরা আনন্দিত হই। তাদের সঙ্গে কথা বলবো, জানবো তাদের পছন্দের কথা। কি নাম তোমার? তানহা। তানহা, কোন ক্লাসে পড়ো? 3-তে। কোন স্কুল? শিশুকা স্কুল। আচ্ছা, তো বইমেলায় তো এসেছো, বইয়ের জন্য এসেছো, বই কি কিনেছো? হ্যাঁ। কি ধরনের বই পছন্দ তোমার? ভূতের। ভূতের। আর এই মানুষটাকে কি হয় তোমার? বোন। বোন। তোমার নাম কি? মানহা। মানহা। তানহা মানহা, তাই তো? তুমি কোন ক্লাসে পড়ো? 4। ও কিন্তু স্কুলের নামটা ভালোভাবে বলতে পারেনি। তুমি একটু বলো তো তোমার স্কুলের নাম? কাজলার বা শিশুকারের স্কুল। বেশ দূরেই আছে, তো ওইখান থেকে বইমেলায় আসা, বইয়ের জন্য আসা। ও তো বললো ওর ভূতের বই পছন্দ। তোমার কি ধরনের বই পছন্দ? ভূতের। দুজনেরই ভূতের বই পছন্দ। তার মানে তো দুইজন যখন রাতে ভূতের বই পড়ো, তখন কেউ ভয়ে আর জানালা দরজা খোলা রাখতে পারো না, ভয় পাও না? জি। ধন্যবাদ। দর্শক, আমরা পাঠকের সঙ্গে কথা বললাম, তাদের পছন্দের কথা জানলাম। আর আপনিও বইমেলায় আসবেন, শিশুদের নিয়ে আসবেন, আশা করছি তারা ভালো সময় কাটাবে। দর্শক, এতক্ষণ আমরা বইমেলার মাঠে ছিলাম বইয়ের মানুষদের সঙ্গে, ছিলাম নতুন বইয়ের সঙ্গে, আর ছিলাম আলোঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন এই আয়োজনে। আজকের মতো শেষ করব আয়োজন। আগামীকাল ঠিক এই সময়ে আবার হাজির হয়ে যাব আমি, ইকবাল খন্দকার, আর শুরু হয়ে যাবে এই আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই বইয়ের সঙ্গে থাকবেন। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার হয় রাত 12:30টায়, আর প্রচারিত পর্বগুলো দেখা যায় জিটিভির ইউটিউব চ্যানেলে। আলোঘর প্রকাশনা দিশা পরিচালিত একটি সামাজিক উদ্যোগ, আর উপস্থাপকের পোশাক সৌজন্য বালুচর। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।